আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি আলোর প্রতিসরণের দ্বিতীয় লেকচার নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। দেখো, গত লেকচারে আমি মরীচিকা এবং আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে বিস্তারিত পড়িয়েছি। এরপর আলোর প্রতিসরণ জিনিসটা কি, প্রতিসরণাঙ্ক কি, পরম প্রতিসরণাঙ্ক এবং আপেক্ষিক প্রতিসরণাঙ্ক কি, এ বিষয়ে বিস্তারিত ক্লাস দিয়েছিলাম। আজকে আমি তোমাদের এখানে বেশ কয়েকটা জিনিস লিখে রেখেছি। এই অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট বলতে পারো আজকের লেকচারটা, কারণ এই লেকচারটা তুমি যদি না বোঝো তাহলে এই অধ্যায়ের মূল যে বেসিকটা, সেই বেসিকটা তুমি কিন্তু বুঝতে পারবা না এবং বিম্ব তৈরি করতে পারবা না। দর্পণে যেরকম বিম্ব তৈরি করা লাগতো, প্রতিবিম্ব তৈরি করা লাগতো, আমাদের লেন্সেও কিন্তু বিম্ব তৈরি হয়। সো আজকে বিম্ব তৈরির পূর্বে যে জিনিসগুলো তোমার লাগবে এগুলো নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। যারা পরীক্ষা শেষ এই চিন্তা করে ঘুরে ফিরে বেড়াচ্ছ তারা কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছ। অনেকেই কিন্তু পড়াশোনা পুরোদমে শুরু করেছে। সো আমি সেই সমস্ত স্টুডেন্টদেরকে বলবো যারা এসএসসি 2027, তোমরা 27 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের উদ্দেশ্যে একটা মেসেজ থাকবে, তোমরা সময় নষ্ট না করে পড়ায় মনোনিবেশ করো, পড়ায় মন দাও। তাহলে তোমাদের অনেক উপকার হবে। ঘোরাফেরা জীবনে অনেক করা যাবে, কিন্তু সময় যদি নষ্ট হয়ে যায় সেই সময় কিন্তু তুমি ফিরে পাবে না। তাহলে দেখো, আজকের আমাদের যে মেইন টপিকসটা আছে আলোর প্রতিসরণে, সেখানে কিন্তু আজকে আলোচনা করব লেন্স কি, লেন্সের প্রকারভেদ, লেন্স কত প্রকার হতে পারে, বক্রতার কেন্দ্র কি, প্রধান অক্ষ, আলোক কেন্দ্র, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব, ফোকাস তল, লেন্সের ক্ষমতা, অবতল ও উত্তল লেন্সে প্রতিবিম্ব তৈরির শর্ত। দেখো, এর আগের যে অধ্যায়টা ছিল সেই অধ্যায়টা ছিল আলোর প্রতিফলন। সো আলোর প্রতিফলন অধ্যায়ে কিন্তু এই বক্রতার কেন্দ্র, প্রধান অক্ষ, আম, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব পেয়েছিল। শুধু এখানে নতুন কিছু জিনিস আছে, সেটা কি, লেন্সের ক্ষমতা, আর এখানে একটা জিনিস আছে আলোক কেন্দ্র। এই দুইটা জিনিস কিন্তু তোমাদের কাছে আজকে নতুন। তাহলে চলো শুরুতে আলোচনা করব লেন্স জিনিসটা কি বা লেন্সটা কি। তাহলে আমি যদি আম, এখানে একটু ছবি আঁকার চেষ্টা করি তাহলে খেয়াল করে দেখো যে লেন্স, এই দুইটা জিনিসকে মূলত আমরা লেন্স বলে থাকি। লেন্স কয়েক প্রকার আছে, যদিও আমরা এখানে দুই ধরনের লেন্স নিয়ে কথা বলে থাকবো। এইটা একটা লেন্স, এবং এখানে খেয়াল করো এইটাও কিন্তু একটা লেন্স। তাহলে এখানে দুই ধরনের লেন্স, এইটাকে বলতেছি আমরা উত্তল লেন্স, এইটাকে বলতেছি আমরা অবতল লেন্স। কেন বলে, এই পাশটা উত্তল কিন্তু এই পাশগুলো কি, অবতল। এখন তুমি খেয়াল করো যে এই যে লেন্সের কথা বললাম যে উত্তল বা অবতল, তো এই লেন্সের প্রকারভেদের পূর্বে আমাকে আসলে জানতে হবে কি লেন্স জিনিসটা কি। ওকে, এবার এই জিনিসটা আসলো কিভাবে আর এই জিনিসটা আসলো কিভাবে আমি যদি একটু বলি, যে এখানে এইরকম কিন্তু চিন্তা করো তো, এখানে এরকম দুইটা গোলক যদি পরস্পরকে ছেদ করে, তাহলে এই যে এখানে যে মাঝখানের যে অংশটুকু আসলো, এই অংশটুকু কিন্তু একটা লেন্স। অর্থাৎ দুইটা গোলক যেখানে যে অংশে ছেদ করে যাচ্ছে, এই মাঝখানের এই অংশটাকে বলতেছি আমরা লেন্স। আমরা সংজ্ঞা পরে দিচ্ছি। এরপরে খেয়াল করো, যদি এখানে এইরকম থাকে যে দুইটা গোলক আছে, এই গোলকের এই অংশটুকু যদি আমি বিবেচনা করি তাহলে এটাওকে কিন্তু বলবো একটা লেন্স। দেখো তো, এইটার সাথে এইটার মিল আছে আর এইটার সাথে কিন্তু এটা মিল আছে। এখন কথা হলো, তাহলে লেন্স জিনিসটা কি। দেখো, লেন্সের সংজ্ঞা কিন্তু আমার এর মধ্যে হয়ে গেছে, যে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। আমি আবার বলছি, লেন্স জিনিসটা কি, দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে থাকি। দেখো আমার সংজ্ঞার সাথে মিলে যায় কিনা। এই একটা গোলক, এই একটা গোলক, এই দুইটা গোলক দ্বারা সীমাবদ্ধ এই যে স্বচ্ছ প্রতিসারক যে মাধ্যমটা, এইটাকে বলতেছি আমরা কি বলতো, এইটাকে বলতেছি আমরা লেন্স। দেখো, এই অংশটা কি হয়ে গেল আমার, লেন্স হয়ে গেল। অনুরূপ ভাবে তুমি এই গোলকের এই অংশটুকু যদি আমি মুছে ফেলি, এই অংশটা যদি এখান থেকে আমি মুছে ফেলি, তাহলে এটাও কিন্তু আমার কি হয়ে যাবে, একটা লেন্স। তাহলে লেন্সের সংজ্ঞার সাথে কিন্তু পুরোপুরি মিলে গেছে। কথা ক্লিয়ার কিনা, যে লেন্স জিনিসটা কি, বলে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ
স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়ে থাকে। এখন দেখো, খেয়াল করে দেখো যে এই যে লেন্সের কথা বললাম, এই লেন্স দুই প্রকার। এখানে লেন্সের তাহলে প্রকার ভেদ কত? লেন্স হচ্ছে দুই প্রকার, আমি এখানে লিখে রেখেছি। এই লেন্সটাকে বলতেছি আমরা উত্তল লেন্স, উত্তল লেন্স। এইটাকে বলতেছি আমরা অবতল লেন্স। একটা উত্তল লেন্স আর একটা অবতল লেন্স। যাই হোক, এই উত্তল এবং অবতল লেন্স নিয়ে কিন্তু আমরা বিস্তারিত কথা বলবো পরবর্তীতে। এখন শুধু এইটুকু জেনে রাখো যে লেন্সের প্রান্ত ভাগ সরু, দেখো এই প্রান্ত আর এই প্রান্ত, এটা এই প্রান্তটা কি সরু, মাঝখানটা কি মোটা, ওই লেন্সটাকে বলবো আমরা উত্তল লেন্স। আর অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে? প্রান্ত ভাগ মোটা কিন্তু মধ্যভাগটা কি সরু, মধ্যভাগ সরু। এই লেন্সটাকে বলবো আমরা অবতল লেন্স। কথা ক্লিয়ার কিনা? আবারও বলছি, উত্তল লেন্স কাকে বলে? যে লেন্সের প্রান্ত ভাগ সরু কিন্তু মধ্যভাগ মোটা, একে বলতেছি আমরা উত্তল লেন্স। আর অবতল লেন্স কি? যে লেন্সের প্রান্ত ভাগ মোটা কিন্তু মধ্যভাগটা সরু, তাকে বলতেছি আমরা অবতল লেন্স। উত্তল লেন্স এবং অবতল লেন্স নিয়ে আবারও আমরা কথা বলবো। যে উত্তল লেন্সকে অপসারী বলা হয় কেন, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন, এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন, তার আগে এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা থাকতে হবে। দেখো, আমি যদি চিন্তা করি যে এখানে একটা উত্তল লেন্স অঙ্কন করে ফেলি, আবার একটা উত্তল লেন্স অঙ্কন করে ফেলি, এখানে একটা অবতল লেন্স অঙ্কন করে ফেলি। ওকে, তাহলে এটা উত্তল লেন্স এবং এটা অবতল লেন্স। এখন খেয়াল করো, এই লেন্সটা কিন্তু দুইটা গোলকের অংশ বিশেষ। আমরা সংজ্ঞার মধ্যে বলেছিলাম যে দুইটা গোলক কিন্তু আছে এই উত্তল লেন্সের মধ্যে। ধরো এখানে এরকম যদি চিন্তা করি যে এইটা একটা গোলক, এইটা একটা গোলক, এই পাশে একটা গোলক ছিল, তাহলে এই পাশে দিয়ে কি আছে? আরো একটা গোলক আছে। এখন যেহেতু গোলক, তার মানে কি তার একটা কেন্দ্র তো নিশ্চিত আছে, একটা কেন্দ্র কিন্তু আছে। তাহলে অবতল, আমরা যখন দর্পণ পড়েছিলাম, দর্পণের ক্ষেত্রে কিন্তু আসলে আহ, একটা কেন্দ্র ছিল, বক্রতার কেন্দ্র ছিল একটা। কিন্তু লেন্সের ক্ষেত্রে বক্রতার কেন্দ্র থাকবে হচ্ছে দুইটা। দেখো, এই পাশে যে গোলকটা ছিল, এই পাশে একটা গোলক ছিল, এই দুইটা গোলক, এই যে দুইটা গোলকের কেন্দ্র, এই কেন্দ্রকে কিন্তু আমরা বলতেছি বক্রতার কেন্দ্র। তাহলে তোমাকে যদি বলা হয় বক্রতার কেন্দ্র কাকে বলে, তুমি সহজ ভাষায় সংজ্ঞায়িত করে দিবা যে লেন্স যে গোলকের অংশ বিশেষ, লেন্স উত্তল হোক আর অবতল হোক, অবতলের ক্ষেত্রেও কিন্তু এরকম দুইটা গোলকের কেন্দ্র আছে। তাহলে লেন্স যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে বলবো আমরা বক্রতার কেন্দ্র। সো লেন্সের ক্ষেত্রে বক্রতার কেন্দ্র কিন্তু থাকে দুইটা। আর একটাকে প্রকাশ করি আমরা C1 দ্বারা, আর একটাকে প্রকাশ করবো আমরা C2 দ্বারা। অনুরূপ ভাবে চিন্তা করো, এখানেও কিন্তু একটাকে C1 দিলাম, আরটাকে C2 অবতল লেন্সের ক্ষেত্রে। কারণ দুইটা লেন্সের ক্ষেত্রেই কিন্তু গোলক আছে আমার কয়টা? গোলক আছে দুইটা। যদি দুইটা গোলক থাকে তাহলে দুইটা সেন্টার বা কেন্দ্র থাকবে। ওকে, তাহলে এই যে উত্তল লেন্স বা অবতল লেন্স যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে বলি আমরা বক্রতার কেন্দ্র। তাহলে দেখো, বক্রতার কেন্দ্র আমার হয়ে গেল। এখন প্রশ্ন এমসিকিউতে আসে যে লেন্সের বক্রতার কেন্দ্র কয়টা? লেন্সের বক্রতার কেন্দ্র কিন্তু দুইটা। ওকে, এবার তুমি খেয়াল করো, আমি যদি আমি যদি এই দুইটা কেন্দ্রকে, বক্রতার যে কেন্দ্র আছে এই দুইটা কেন্দ্রকে যদি যুক্ত করে দিই, যদি যুক্ত করে দিই, তাহলে কিন্তু একটা রেখা পাবো। খেয়াল করো, উত্তল লেন্সের ক্ষেত্রেও দুইটা বক্রতার কেন্দ্র যদি যোগ করি তাহলে একটা সরল রেখা পাবো। অবতল লেন্সের ক্ষেত্রেও দুইটা কেন্দ্র যদি আমি সংযুক্ত করে ফেলি তাহলে একটা রেখা পাবো। এই রেখাটার নামই হচ্ছে প্রধান অক্ষ। তাহলে তোমাকে যদি বলা হয় যে প্রধান অক্ষ জিনিসটা কি, তুমি বলবা যে লেন্সের প্রধান অক্ষ বলতে কি বোঝায়, তাহলে আমরা বলবো যে লেন্সের বক্রতার দুইটা কেন্দ্র আছে, এই কেন্দ্রকে সংযুক্ত করলে যে সরল রেখা পাওয়া যায় তাকেই আমরা বলবো কি প্রধান অক্ষ।
আবারও বলছি, লেন্সের দুইটা বক্রতার কেন্দ্রকে সংযুক্ত করলে সেটা অবতল হোক অথবা উত্তল হোক, একটা সরল রেখা পাবো। এই সরল রেখাটাকে বলতেছি আমরা হচ্ছে প্রধান অক্ষ। ওকে, এবার খেয়াল করে দেখো যে আলোক কেন্দ্র জিনিসটা কি। আলোক কেন্দ্র, এরপরে আমরা আসি যে আলোক কেন্দ্র জিনিসটা কি। দেখো, এই লেন্সের মধ্য দিয়ে যদি আমি এই প্রধান অক্ষের উপরে যদি এরকম ভাবে লম্ব বরাবর একটা রেখা টানি, তাহলে একটা বিন্দুতে ছেদ করবে না? অনুরূপ ভাবে এখানেও যদি আমি লম্ব ভাবে একটা রেখা টানি, তাহলে প্রধান অক্ষের সাথে কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে। তাহলে খেয়াল করো তো, প্রধান অক্ষ এবং প্রধান অক্ষের লেন্সের মধ্য দিয়ে প্রধান অক্ষের সমান মানে লম্বভাবে যদি একটা রেখা অঙ্কন করা হয়, অবতল লেন্সের ক্ষেত্রেও যদি লেন্সের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে যদি লম্ব বরাবর একটা রেখা কল্পনা করা হয় বা অঙ্কন করা হয়, তাহলে তারা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। এই বিন্দু এবং এই বিন্দু, এই বিন্দুকে বলা হয় আলোক কেন্দ্র এবং আলোক কেন্দ্রকে সি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটাও কি হবে, আবার আলোক কেন্দ্র, এবং এটাকে প্রকাশ করি আমরা সি দ্বারা। এখন আলোক কেন্দ্রকে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করা যাবে। প্রথম কথা হলো, সহজভাবে যদি সংজ্ঞায়িত করি, তাহলে প্রধান অক্ষের সাথে লেন্সের মধ্য দিয়ে লম্ব বরাবর একটা রেখা অঙ্কন করলে সেটা লেন্সের যে বিন্দুতে ছেদ করে, ওই ছেদ বিন্দুটাকে বলা হয় আলোক কেন্দ্র। আমি আরো একটা ভাবে সংজ্ঞায়িত করতে পারি যে আলোক কেন্দ্র হলো লেন্সের মধ্যে অবস্থিত এমন একটা বিন্দু যার মধ্য দিয়ে কোনো রেখা যদি অঙ্কন করা মানে চলে যায়, তাহলে সেটা কিন্তু একদম সরল রেখা বরাবর চলে যাবে, অর্থাৎ কোন রকম সেখানে প্রতিসরণ ঘটবে না, সোজা চলে যাবে। তাহলে লেন্সের মধ্য দিয়ে যদি লেন্সের মধ্যে বক্রতার কেন্দ্র দিয়ে যদি রেখা অঙ্কন করে, ধরো এইটা দিয়ে যদি আমি একটা রেখা অঙ্কন করে ফেলি, তাহলে সেটা কি সোজা চলে যাবে, কোন রকম কোনো প্রতিসরণ হবে না, মানে প্রতিসরণের পর সোজা চলে যাবে। এখানে কোনো দিক পরিবর্তন করে না, মানে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যদি আলোক রশ্মি যায়, প্রতিসরণের পর তার দিকের কোনো পরিবর্তন হবে না। এক কথায় আমি যদি বলি, দিকের কোনো পরিবর্তন হবে না। অনুরূপ ভাবে এটার ভিতর দিয়ে যদি তুমি চিন্তা করো যে আলোক রশ্মি যাচ্ছে, কিন্তু আলোক রশ্মির দিকের কোনো পরিবর্তন হবে না। তাহলে আর একটা ভাবে সংজ্ঞায়িত করলাম, কি বললাম, যে যে বিন্দুর লেন্সের যে বিন্দুর মধ্য দিয়ে আলোক রশ্মি গমন করলে প্রতিসরণের পর তার দিকের কোনো পরিবর্তন হয় না, সেই বিন্দুটাকে বলতেছি আমরা আলোক কেন্দ্র। এবার দেখো, আলোক কেন্দ্র তো আমরা বুঝে গেলাম। এরপর আসি আমরা প্রধান ফোকাস। প্রধান ফোকাস, প্রধান ফোকাস। তো এখানে একটু যদি মুছে ফেলি এটাকে, প্রধান ফোকাস জিনিসটা কি। এর আগে তোমরা অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু শিখেছিলে কি, প্রধান ফোকাস প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়, অথবা একটা বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে বলে মনে হয়, তখন তাকে বলছিলাম হচ্ছে প্রধান ফোকাস। তাহলে লেন্সের ক্ষেত্রে কি হবে, লেন্সের ক্ষেত্রে একই রকম। যদি একটা আলোক রশ্মি লেন্সের উপর আপতিত হয়, লেন্সে যদি আপতিত হয় কার সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি বা এক গুচ্ছ আলোক রশ্মি লেন্সে আপতনের পরে প্রতিসরণ হয়, প্রতিসরণের পরে তার একটা বিন্দুতে মিলিত হবে। দেখো, এই যে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, তুমি চিন্তা করো যদি এখান থেকে একটা আলোক রশ্মি নাও, তাহলে কি সে এই বিন্দুতেই দিয়ে যাবে, প্রতিসরণের পরে প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। তুমি আরো একটা রেখা চিন্তা করো, এটাও কিন্তু প্রতিসরণের পর ওই একটা নির্দিষ্ট বিন্দু দিয়েই যাবে। এখান থেকে আরো একটা রেখা যদি চিন্তা করি, প্রতিসরণের পর সে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। এই যে যে নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, ওই বিন্দুটাকে বলি আমরা প্রধান ফোকাস। কি বলি, প্রধান ফোকাস। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয়, একগুচ্ছ আলোক রশ্মি লেন্সে প্রধান অক্ষের সমান্তরালে আসে, এবং প্রতিসরণের পর লেন্সে প্রতিসরণের পর সে কিন্তু কি হয় বলতো, একটা বিন্দুতে মিলিত হয় প্রধান অক্ষের উপরে, সেই বিন্দুটাকে বলি আমরা প্রধান ফোকাস। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে, অবতল লেন্সের ক্ষেত্রে যেটা হয় যে একগুচ্ছ আলোক রশ্মি, দেখো লেন্স আপতিত হচ্ছে কার সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে, বাট যখন প্রতিসরিত হবে তখন মনে হবে কি যে
একটা বিন্দু থেকে দূরে সরে যাবে। খেয়াল করে দেখো, এখানে যাচ্ছে কি একটা নির্দিষ্ট বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে বলে মনে হয়। আবার তুমি এখানে দেখো একটা রশ্মি অঙ্কন করো, এখানে এখানে খেয়াল করো, চলে যাচ্ছে না? এখানেও মনে হবে কি যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে আলোক রশ্মিগুলো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। তুমি আর একটা রশ্মি যদি অঙ্কন করে ফেলো, তাহলে দেখা যাবে কি এইটাও মনে হবে যে একটা বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে। এখানে একটা রশ্মি অঙ্কন করে ফেলো, সেও কি মনে হবে যে প্রধান অক্ষের উপরে একটা নির্দিষ্ট বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের উপরে একটা বিন্দুতে মিলিত হয়, আর অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের একটা বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে বলে মনে হয়, তাকেই বলা হবে লেন্সের প্রধান ফোকাস। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে প্রধান ফোকাস কি, লেন্সের প্রধান ফোকাস কি, তুমি সুন্দর করে বলবা যে একগুচ্ছ আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে লেন্সে আপতিত হওয়ার পরে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয়, অথবা অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের যে বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে বলে মনে হয়, ওই বিন্দুটাকে বলা হয় প্রধান ফোকাস। তাহলে এইটাকে বলতেছি আমরা প্রধান ফোকাস। ওকে, প্রধান ফোকাসের পরে দেখো আমার কি আছে, ফোকাস দূরত্ব। তার আগে একটা কথা বলে নেই, যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, টাইম লাইনে শেয়ার করে দিবে, এবং বন্ধুদেরকে বলবে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে অনলাইন শিক্ষা, অনলাইন অনলাইন শিক্ষা অনলাইন শিক্ষা লিখে সার্চ দিলে একটা ইউটিউব চ্যানেল পাবা। এই ইউটিউব চ্যানেলে কিন্তু আবার এই সমস্ত ভিডিও, শিক্ষামূলক যে ভিডিওগুলো আছে একদম ফ্রিতে দেওয়া হচ্ছে। তোমরা সেখান থেকে আম, এই ভিডিওগুলো দেখলে আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, এরপরে দেখো আমি আহ, প্রধান ফোকাসের সংজ্ঞা শিখালাম, এরপরে আসে হলো ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব জিনিসটা কি, খেয়াল করো তো, আমি যদি এখানে আরো একটা লেন্স অঙ্কন করে ফেলি, তাহলে এখানে খেয়াল করো, এইটা তোমার প্রধান ফোকাস, এখানে কি আছে, আমার একটা বক্রতার কেন্দ্র আছে, এখানেও আমার বক্রতার কেন্দ্র আছে। খেয়াল করো, এইটা হলো আমার আলোক কেন্দ্র সি। এখান থেকে C1 C2 যেটুকু দূরত্ব হবে, এখান থেকে C1 এর দূরত্ব একই রকম হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আলোক কেন্দ্র থেকে C2 বা বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে কিন্তু কি বলা হয় বলতো, বক্রতার ব্যাসার্ধ। কি বলা হয়, বক্রতার ব্যাসার্ধ। যদি আমি এখানে বক্রতার ব্যাসার্ধ লিখে রাখি নাই, তাহলে এখান থেকে এইটুকু যে দূরত্ব, এই দূরত্বটুকু বলা হবে কি, বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ বা লেন্সের বক্রতার ব্যাসার্ধ। এখন খেয়াল করো, আমি শিখাবো কি ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব জিনিসটা কি, এই যে আমরা বলছিলাম যে লেন্সে একগুচ্ছ আলোক রশ্মি যাচ্ছে, প্রতিসরণের পর সে একটা বিন্দুতে কি হচ্ছে, মিলিত হচ্ছে। তাহলে এই যে বিন্দুতে মিলিত হয় এটাকে বললাম আমরা প্রধান ফোকাস, এবং এই প্রধান ফোকাস থেকে আলোক কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হয় হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে বলি আমরা হচ্ছে ফোকাস দূরত্ব। বাট আলোক কেন্দ্র থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে বলি আমরা বক্রতার ব্যাসার্ধ। খেয়াল রাখো, তাহলে তোমাকে যদি বলা হয় যে ফোকাস দূরত্ব কি, তাহলে সুন্দর করে বলবো যে প্রধান ফোকাস থেকে আলোক কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব। তাহলে এই পাশে কিন্তু একটা বিন্দু আছে, এখান থেকে এইটুকু দূরত্বকে কি বলবো আমরা, ফোকাস দূরত্ব। কারণ লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব থাকে দুইটা, ফোকাস দূরত্ব থাকে দুইটা, এবং বক্রতার কেন্দ্র কিন্তু থাকে দুইটা। তাহলে CF1 এইটুকু আমার বক্রতার ফোকাস দূরত্ব, CF2 এইটুকু আমার ফোকাস দূরত্ব। এবার দেখো ফোকাস তল জিনিসটা কি, ফোকাস তল। ফোকাস তল, এই যে যেখানে ফোকাস আছে, প্রধান ফোকাসের মধ্য দিয়ে একটা কাল্পনিক তল চিন্তা করা হয়।
ফোকাস তলের প্রধান ফোকাসের মাঝ বরাবর একটা কাল্পনিক তল চিন্তা করা হয়, এই কাল্পনিক তলটাকেই বলা হয় কি বলতো, ফোকাস তল। কথা ক্লিয়ার কিনা? এবার দেখো লেন্সের ক্ষমতা জিনিসটা কি। লেন্সের ক্ষমতা, সো লেন্সের ক্ষমতা চেনার আগে তোমাকে দুইটা চিত্র আমি দেখাই, এই চিত্র একটু খেয়াল করে দেখো। ধরো এখানে উত্তল লেন্স, এটা একটা উত্তল লেন্স, এই উত্তল লেন্সের এইটা আলোক কেন্দ্র, এখানেও একটা উত্তল লেন্স অঙ্কন করলাম, আহ এখানেও একটা উত্তল লেন্স অঙ্কন করলাম। এখন একগুচ্ছ আলোক রশ্মি কি হবে, লেন্সে আপতিত হবে, প্রতিসরণের পর সে একটা বিন্দুতে মিলিত হবে। এখানেও সে কি হবে, একটা বিন্দুতে মিলিত হচ্ছে। যে বিন্দুতে মিলিত হয় সেটা তো ফোকাস দূরত্ব, প্রধান ফোকাস। এখানেও খেয়াল করো যে একগুচ্ছ আলোক রশ্মি যাচ্ছে এবং প্রতিসরণের পরে প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে এখানে কি হলো, মিলিত হলো। এই যে বিন্দুতে মিলিত হলো, যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হয় প্রধান ফোকাস। এবার তোমরা চিন্তা করো, আমি যদি এখানে মান দিয়ে রাখি যে আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলি আমরা ফোকাস দূরত্ব, এবং ফোকাস দূরত্বকে প্রকাশ করা হয় এফ দ্বারা। তাহলে এটার ক্ষেত্রে এফ এর মান আমি দিলাম কত, ধরো 10 10 সেন্টিমিটার। আর এইটার ক্ষেত্রে ফোকাস দূরত্বের মান দিলাম ধরো 20 সেন্টিমিটার। এবার আমাকে একটু বলো তো যে কোন লেন্সের ক্ষমতাটা বেশি, কোন লেন্সের ক্ষমতা বেশি হবে। লেন্সের ক্ষমতা শেখানোর আগে ক্ষমতার বেসিক কনসেপ্টটা বুঝে নাও। দেখো, নিঃসন্দেহে আমি বলতে পারি যে এই লেন্সের ক্ষমতাটা বেশি হবে আর এই লেন্সের ক্ষমতাটা কম হবে। এর কারণ হলো যে লেন্সটা যত কাছে আলোক রশ্মিকে মিলাতে পারবে তাকে আহ, আহ, সেই সেই লেন্সের ক্ষমতা অপর লেন্স তুলনায় কি হবে, বেশি হবে। দেখো এই লেন্সটা অনেক দূরে গিয়ে মিলিত হয়েছে, তার মানে কি, যে কাছে মিলিত করে আলোক রশ্মিগুলোকে, সবচেয়ে কাছে মিলিত করে সেই লেন্সের ক্ষমতাটা কি হবে, বেশি হবে। আর এই লেন্সের ক্ষমতাটা কি হবে বলতো, কম হবে। এবার খেয়াল করে দেখো, এটার ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, এটার ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। তাহলে এই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক পাইলাম না আমরা, যে ফোকাস দূরত্ব যার কম তার ক্ষমতা কিন্তু বেশি, যার ফোকাস দূরত্ব বেশি তার ক্ষমতা হবে কি, কম। এই জন্যই লেন্সের যে ক্ষমতার সূত্র, সেই সূত্রকে প্রকাশ করা হয় পি ইকুয়াল টু 1/f। দেখো, তাহলে লেন্সের ক্ষমতার সাথে ফোকাস দূরত্বের সম্পর্ক কেমন বলতো, ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ ক্ষমতার সাথে ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। এবং আমার এখানে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু ভুল করে থাকে, সেটা কি বলে, অঙ্কের মধ্যে 10 সেন্টিমিটার দেওয়া আছে বা 20 সেন্টিমিটার দেওয়া আছে, তারা কিন্তু অঙ্ক করে দিবে কি 1/10, এখানে বলবে 1/20। এটা একদমই ঠিক না, ভুল। কেন বলে, সংজ্ঞার মধ্যে কিন্তু স্পষ্ট করে লেখা আছে পি ইকুয়াল টু 1/f m। এই যে এম ডিনোটস ফর মিটার, তার মানে ফোকাস দূরত্ব অবশ্যই কিন্তু মিটারে প্রকাশ করতে হবে, ফোকাস দূরত্বকে অবশ্যই মিটারে প্রকাশ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে ফোকাস দূরত্ব কত হবে দেখো তো, 0.1 মিটার। এখানে কি হবে, এইটা হবে 0.2 মিটার। এবার তুমি খেয়াল করো যে এই লেন্সের যে ক্ষমতা, সেই ক্ষমতা কত হবে, 0.10। আর এখানে কি হবে, এটার ক্ষেত্রে পি সমান সমান হবে 1/0.2। এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি যে 1/0.1, দেখো 1/0.1 যদি ভাগ করি তাহলে যে মানটা আসে, এই ক্ষমতাটুকু আসে হচ্ছে 10। আর এখানে যদি ভাগ করি যে 1/0.2, তাহলে এর মান কিন্তু আসে হচ্ছে 5। তাহলে ক্ষমতার একককে আমরা প্রকাশ করি ডাইঅপ্টার দ্বারা, তাহলে এখানেও কি হবে, 5D মানে ডাইঅপ্টার। এখন প্রশ্ন হলো কার ক্ষমতা বেশি। দেখো আমরা বলছিলাম যার ফোকাস দূরত্ব কম
তার ক্ষমতা কিন্তু বেশি। তাহলে এই লেন্সের ফোকাস দূরত্ব বেশি ছিল, সুতরাং আম, সেই ক্ষেত্রে কিন্তু তার মান হচ্ছে কি কম। এখানে ফোকাস দূরত্ব কম, এখানে কিন্তু ক্ষমতাটা কিন্তু বেশি। এখন খেয়াল রাখতে হবে যে উত্তল লেন্সের ক্ষেত্রে যেটা হয়, উত্তল লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এই মিলিত হওয়ার কারণে এদের ক্ষমতাকে বলা হয় কিন্তু প্লাস। অর্থাৎ উত্তল লেন্সের যে ক্ষমতা, সেই ক্ষমতা এবং ফোকাস দূরত্বের মানও কি হয় বলতো, প্লাস হয়। ফোকাস দূরত্ব কি হয়, প্লাস। যদি ফোকাস দূরত্ব প্লাস হয়, তাহলে ফোকাস দূরত্বের মান যদি প্লাস হয়, তাহলে ক্ষমতার মানটাও কি হবে, ধনাত্মক হবে। কেন? বলে আলোক রশ্মি যাচ্ছে, প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়ে যাচ্ছে। এরা আপনা আপনি মিলিত হয়ে যাচ্ছে, যেহেতু সামনে মিলিত হয়, এই জন্য আহ, তাদের যে চিহ্নটা, এই চিহ্ন প্রথা অনুযায়ী যদি আপনা আপনি মিলিত হয়, তাহলে সেই মানগুলো ধনাত্মক। তাহলে এখানে ফোকাস দূরত্ব ধনাত্মক, এই ফোকাস দূরত্ব ধনাত্মক। কিন্তু তুমি যদি চিন্তা করো যে অবতল লেন্সের খেয়াল ক্ষমতা কি হবে, এইটা যদি একটা অবতল লেন্স হয়, অবতল লেন্সের ক্ষেত্রে একগুচ্ছ আলোক রশ্মি কি যাবে প্রতিসরণের পর, তাহলে কি হবে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাচ্ছে বলে মনে হয়, দূরে সরে যাচ্ছে না। তাহলে এখানে কি হবে, এখানেও খেয়াল করে দেখো, এখানেও যেটা হবে, দূরে সরে যাচ্ছে। এই যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে, মিলিত হচ্ছে না, তাকে জোর করে দর্পণের লেন্সের সামনে মিলানো লাগছে। এই জন্য এর চিহ্ন প্রথা অনুযায়ী এর যে ফোকাস দূরত্বটা, এই ফোকাস দূরত্বের মান হবে কি ঋণাত্মক। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ হলো, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক, আর অবতল লেন্সের ফোকাস দূরত্বের মান কি বলতো, ঋণাত্মক। এইবার খেয়াল করো, আমি কিন্তু বলছিলাম যে এই যে লেন্সের ক্ষেত্রে আমরা বলবো যে উত্তল লেন্স এবং অবতল লেন্সকে বলছিলাম একটা অবসারী, একটা অভিসারী, আর একটা হচ্ছে অপসারী। উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। কেন অভিসারী লেন্স বলা হয়? বলে আলোক রশ্মি লেন্সে মানে আপতিত হয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। যে মিলিত হয় বলে, অভিসারী করে বলে এই লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। কিন্তু দেখো, এই অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়, দূরে সরে যাচ্ছে না, অপসৃত হয়ে যাচ্ছে না, অপসৃত একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হয়ে যাচ্ছে, মানে দূরে সরে যাচ্ছে। এই জন্য অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। তাহলে এখান থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন, কেন বলা হয়? বলে আলোক রশ্মি প্রতিসরণের পর তার একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। আর অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়, বলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে বলে মনে হয়। এই যে মনে হয়, অবাস্তব চিন্তা করা হয়, এই জন্য একে বলা হয় অপসারী লেন্স। আর উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। এবার খেয়াল করো, লাস্ট যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো, এইটা হলো উত্তল লেন্স এবং অবতল লেন্সে বিম্ব তৈরির যে শর্ত আছে। আমরা যখন দর্পণ নিয়ে কাজ করেছিলাম, দর্পণের ক্ষেত্রেও কিন্তু তিনটা শর্ত ছিল, লেন্সের ক্ষেত্রেও তিনটা শর্ত আছে। লেন্সের ক্ষেত্রেও তিনটা শর্ত আছে। আমি উত্তল লেন্সের ক্ষেত্রেই যদি বলি, ধরো এটা উত্তল লেন্স, এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা হচ্ছে আলোক কেন্দ্র। সো এখানে ধরো এটা হলো আমার C2, এটা হচ্ছে আমার F2, এইটা হলো আমার ধরো F1, এইটা হলো আমার C1। তাহলে আমরা জানি যে লেন্সের ক্ষেত্রে দুইটা বক্রতার কেন্দ্র, দুইটা প্রধান ফোকাস থাকে। এখন খেয়াল করে দেখো, উত্তল হোক আর অবতল হোক, বিম্ব তো তৈরি হবে। বিম্ব তৈরি করতে গেলে তার তিনটা শর্ত আছে এই লেন্সের ক্ষেত্রে। প্রথম শর্ত হলো, আলোক রশ্মি যদি, আমরা দর্পণের ক্ষেত্রে বলেছিলাম যে আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, তাহলে সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রেও কিন্তু একটা শর্ত আছে। প্রথম শর্ত কি, যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, যার প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি যাচ্ছে, প্রতিসরণের পর সেটা কি হবে, প্রধান ফোকাস দিয়ে যাবে। কথা ক্লিয়ার তো? তাহলে এক নম্বর শর্ত কি, আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে লেন্সে আপতিত হয়, প্রতিসরণের পর সেটা প্রধান ফোকাস দিয়েই যাবে। কি দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে যাবে। দুই নম্বর শর্ত কি, আলোক রশ্মিকে যদি আমি উল্টো করি, আলোক রশ্মিকে যদি আমি প্রধান ফোকাস দিয়ে ফেলি, এবার আমি যদি প্রধান ফোকাস দিয়ে ফেলি, তাহলে লেন্সে প্রতিসরণের পর সে কি হবে, প্রধান অক্ষের সমান্তরালে যাবে।
দর্পণের ক্ষেত্রে আর এই ক্ষেত্রে কিন্তু একই কথা। তাহলে প্রথম শর্ত কি? প্রথম শর্ত হলো আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, যদি প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। দ্বিতীয় কথা হলো বা শর্ত হলো যদি প্রধান ফোকাস দিয়ে ফেলি তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এবার তোমার মনে আছে যে একটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে ফেলবো, আলোক কেন্দ্র দিয়ে যদি ফেলো তাহলে আলোক রশ্মি কোনো দিক পরিবর্তন করে না, ওই পথে সোজা পথে চলে যাবে। তাহলে এই তিনটা শর্ত যদি মনে রাখতে পারো তাহলে লেন্সের বিম্ব তৈরি করতে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না। তাহলে তিনটা শর্ত কি? একটা, তুমি প্রধান অক্ষের সমান্তরালে ফেলবা, প্রতিসরণের পর সে প্রধান ফোকাস দিয়ে যাবে। আর একটা রশ্মিকে তুমি যদি প্রধান ফোকাস দিয়ে ফেলো তাহলে সে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। তিন নম্বর কথা হলো যে আলোক রশ্মিকে যদি বক্রতার আসলে আলোক কেন্দ্র দিয়ে ফেলো তাহলে ওই রশ্মি কোনো দিক পরিবর্তন করবে না, সোজা চলে যাবে। আশা করি লেন্স কি, লেন্সের প্রকারভেদ, বক্রতার কেন্দ্র, প্রধান অক্ষ, আলোক কেন্দ্র, এই প্রত্যেকটা বিষয়ে তোমরা বুঝতে পেরেছো। আমি যদি আর একটা সামারি করি তাহলে কি হবে? লেন্সটা কি? লেন্স হলো দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। লেন্স কত প্রকার? লেন্স দুই প্রকার, একটা উত্তল আর একটা হচ্ছে অবতল। উত্তল লেন্স কোনটা? বলে যে লেন্সের প্রান্ত ভাগ সরু, মাঝখান মোটা, এটাকে বলা হয় উত্তল লেন্স। এবং উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। কেন? আলোক রশ্মি প্রতি সরণের পর প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। অবতল লেন্স কোনটা? অবতল লেন্স হচ্ছে যার প্রান্ত ভাগ মোটা, মধ্য ভাগ সরু, একে বলা হয় অবতল লেন্স। এবং অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স, কারণ তার প্রধান অক্ষের সমান্তরালে যখন আলোক রশ্মি যায় সেটা কোনো একটা বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে বলে মনে হয়, এই জন্য অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। এরপর বক্রতার কেন্দ্র কি? বলে এই লেন্সটা যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। প্রধান অক্ষ কি? প্রধান অক্ষ হচ্ছে লেন্সের ক্ষেত্রে দুইটা কেন্দ্র আছে, বক্রতার কেন্দ্র আছে, দুইটা বক্রতার কেন্দ্রকে যদি সংযুক্ত করি তাহলে যে সরলরেখা পাবো এই সরলরেখাকে বলবো আমরা প্রধান অক্ষ। আলোক কেন্দ্রটা কি? আলোক কেন্দ্র হলে লেন্সের মধ্যে অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু যার মধ্য দিয়ে আলোক রশ্মি গমন করলে প্রতিসরণের পর দিকের কোনো পরিবর্তন হয় না। এরপর প্রধান ফোকাস কি? প্রধান ফোকাস হলো প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দু যেখানে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর মিলিত হয়, অথবা অবতল লেন্সের ক্ষেত্রে মিলিত হচ্ছে বলে মনে হয়, ওই বিন্দুটাকে বলি আমরা প্রধান ফোকাস। ফোকাস দূরত্বটা কি? ফোকাস দূরত্ব হচ্ছে প্রধান ফোকাস থেকে আলোক কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে বলি হচ্ছে আমরা ফোকাস দূরত্ব। ফোকাস তলটা কি? বলে প্রধান ফোকাসের মধ্য দিয়ে যে কাল্পনিক তলটা চিন্তা করা হয় এই তলটাকে বলা হয় ফোকাস তল। এবং উত্তল এবং অবতল লেন্সের তিনটা শর্ত ছিল। একটা শর্ত হলো প্রধান অক্ষের সমান্তরাল যাবে, প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। যদি প্রধান ফোকাস দিয়ে ফেলি তাহলে প্রতিসরণের পর সে প্রধান অক্ষের সমান্তরাল যাবে। আর আলোক কেন্দ্র দিয়ে যদি আমি কোনো আলোক রশ্মি ফেলি তাহলে তার দিকের কোনো পরিবর্তন হবে না। আশা করি আমার শিক্ষার্থী বৃন্দগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে। যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।